মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতার সুযোগ আছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। একইভাবে জামায়াতে ইসলামীর সঙ্গেও আসন সমঝোতার সম্ভাবনা দেখছেন তারা। তবে কারো সঙ্গে শেষ পর্যন্ত এনসিপির আসন সমঝোতা হবে কিনা সে বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৭২টিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এমন পরিস্থিতিতে এনসিপির সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ আছে কিনা এই প্রশ্ন সামনে এসেছে, কারণ এনসিপির শীর্ষ পর্যায়ের সব নেতা সম্ভাব্য নির্বাচনী আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ওই আসনগুলোতে জামায়াতে ইসলামী আগেই প্রার্থী ঘোষণা করেছে। আর অনেক আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনৈতিক দল ও তফসিল, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এর মধ্যে আমাদের সাথে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম, তিনি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমরা আলোচনাটা তার সাথে শুরু করতে চাই। এই বিষয়টি ছাড়াও আমরা যেমনটা বলছি যে আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনৈতিক দল ও তফসিল। রাজনৈতিক দলগুলো কি ভাবছে আসন্ন নির্বাচন নিয়ে, এর মধ্যেই আমরা জানি যে বিএনপি একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে বিএনপি তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করছে। তার মানে দেশে একটা নির্বাচনী হাওয়া বইছে, এটা আমরা বুঝতেই পারছি। তো সেক্ষেত্রে আমি আপনাকে দিয়েতেও আলোচনা শুরু করতে চাই। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, নির্বাচনী বিভিন্ন অঙ্গীকার নিয়েও আপনারা কথা বলছেন। ঠিক এই মুহূর্তে নির্বাচন নিয়ে আপনারা কি ভাবছেন, যদি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে দেশ টিভির দর্শক শ্রোতাকে। দেখুন, আমরা আমাদের রাজনৈতিক দল গণফোরাম 1993 সালে আমরা গণতন্ত্র, আইনের শাসন এবং সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার জন্য এই গণফোরাম ডক্টর কামাল হোসেন, বাংলাদেশের সংবিধান প্রণেতা, তার নেতৃত্বে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আরেকটা কথা আপনাকে জানাই রাখি যে 1993 সালে যখন আমরা একটা সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠার সংকল্প নিয়ে 3 দিন ব্যাপী জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে এই গণফোরাম যখন আমরা প্রতিষ্ঠা করি, এবং সেই প্রতিষ্ঠার সময় আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ছিলেন। তো কথাগুলো এই কারণে বলছি যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এই দল প্রতিষ্ঠা করেছিলাম, এবং 93 সালের পরে 96 সালে প্রথম নির্বাচন আমাদের দলের হয়। সেখানে ডক্টর কামাল হোসেন সহ আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম। আমি মাগুরা সদর, মাগুরা 1 আসনে আমার বাড়ি, এবং সেখানে নির্বাচনে করি। তারপরে 2001-এর নির্বাচনেও গণফোরাম অংশগ্রহণ করেছিল, এবং 2018 সালে ডক্টর কামাল হোসেন তথা গণফোরামের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট হয়। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি। যদিও ইতিহাসের সবচেয়ে খারাপ একটা ইলেকশন 2018-তে হয়েছিল, যে শেখ হাসিনা তখন কথা দিয়েও সেই কথা তিনি রাখেন নাই, এবং দিনের ভোট তিনি রাতে সম্পন্ন করেছিলেন 2018-তে। তার মানে গণফোরাম একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। যেমন সম্প্রতি এই যে 2018 থেকে আমরা বিএনপি সহযোগপথ আন্দোলন 15 বছরই করেছি শেখ হাসিনার এই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার কারণে। যেহেতু আপনি নির্বাচনকে সামনে এনেছেন, সেই জন্যই আমি এই কথাগুলো পুনরুল্লেখ করলাম। তো এই যে নির্বাচন, এখন আমার সংবিধানে কি বলা আছে? প্রজাতন্ত্রের মালিক জনগণ। তো প্রজাতন্ত্রের মালিক যে জনগণ, কিভাবে তার মালিকানা প্রতিষ্ঠা করবে? 5 বছর পর পর যে নির্বাচন হবে, সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হতে হবে। সেই নির্বাচনে একজন নাগরিক বা একজন ভোটার, তিনি ভোট দিয়ে রাষ্ট্রে আইন প্রণয়ন করার জন্যে কিংবা সুশাসনের জন্যে তার প্রতিনিধিকে জাতীয় সংসদে পাঠাবেন। তো দুর্ভাগ্যক্রমেও একথা সত্য যে স্বাধীনতার পরে কয়েকটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, এবং সেই নির্বাচনগুলোই অবাধ, সুষ্ঠু এবং অধিকতর গ্রহণযোগ্য হয়েছিল। এছাড়া দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন আমাদের এখানে গ্রহণযোগ্য হয়নি। আজকে দেখেন 6ই ডিসেম্বর, এবং এই যে এরশাদের পতন হয়েছিল, এরশাদ কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, তার কাছ থেকে তিনি ক্ষমতা নিয়েছিলেন। নিয়ে যাওয়ার পরে তিনি নির্বাচন ব্যবস্থাকে তার মতন করে সাজিয়ে করেছিলেন ক্ষমতায় টিকে থাকার জন্যে, এবং 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে।
3 জোটের রূপরেখা প্রণয়ন হলো এবং সেই রূপরেখা অনুযায়ী এরশাদ পদত্যাগ করলেন, জেলে চলে গেলেন। এরপরে বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে নির্বাচন হলো। সে 3 মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করলেন। সে অভ্যুত্থানের পরে পুরো প্রশাসনকে ঢেলে সাজালেন এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন। তো এরপরে যে দেখা গেল যে এই যে তত্ত্বাবধায়ক সরকার, যেটা পৃথিবীতে বলায় কোথাও নাই, কিন্তু বাংলাদেশের নজির স্থাপন করলো, কারণ দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। এবার তো দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। এখন সেই জায়গায় আসছে, প্রেক্ষাপটও আলাদা। এখন এই যে প্রেক্ষাপট আলাদা, কিন্তু এই 5ই মানে আগস্টের অভ্যুত্থানের পরে আমাদের এখানে একটা নতুন মেরুকরণ শুরু হয়েছে। সেই মেরুকরণটা হচ্ছে যে জনগণ কিন্তু এই 15 বছর নির্বাচনে ভোট দিতে পারে নাই, দেশে গণতন্ত্র ছিল না, যার কারণে মানুষ একটা মানে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক এবং জনগণের কাছে গ্রহণযোগ্য একটি সরকার চায়, সেই সুযোগটা তৈরি হয়েছে। এই জন্য আমরা শুরু থেকেই সরকারের কাছেও সেই দাবিগুলো করে আসছি যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দিকে রাষ্ট্র পরিচালিত হোক এবং এই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আশু করণীয় কি, নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনের সঙ্গে মানে নির্বাচনের জন্য যে পরিবেশের যে কথা বলছে আপনি যেহেতু বললেন যে আশু করণীয় কি, নির্বাচনের জন্য যে পরিবেশটা দরকার, যেমন রাজনৈতিক দলগুলো তফসিল ঘোষণার বিষয়টি রয়েছে। এই ডিসেম্বরের সেকেন্ড উইকেই আমরা শুনেছি যে 10 তারিখের দিকে তফসিল ঘোষণার কথা রয়েছে এবং এর মাঝখানে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন এবং এই সমস্ত কিছু মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। কিছু কিছু দল চাচ্ছেন যে এই সংকটটা কেটে গেলে তখন তফসিল ঘোষণা করা হোক, কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু এমন কোনো দাবি তোলা হয় নাই। আপনার কাছে এই তফসিলটা এখন কতখানি জরুরি? দেখেন, এই সরকার কিন্তু বলেছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন দেব এবং সেই জায়গায় তারা নির্বাচনের পুরো প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা বলে আসছিলাম যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে হলে সংস্কার দরকার, কিন্তু সেই সংস্কারটা কি? নির্বাচনের সাথে যে প্রতিষ্ঠানগুলো যুক্ত, যেমন নির্বাচন কমিশন, যেমন জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, এগুলোকে আমরা সংস্কারের জন্য বলেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটা আদৌ সংস্কার হয়নি। আপনি দেখেন যেই ডিসিরা নির্বাচন করেছে এবং পুলিশ প্রশাসন নির্বাচন করেছে এবং তাদের জবাবদিহিতা কতটুকু, আগে যা ছিল এখনো তাই, এটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আর 2 হলো যে এই যে ডিসিদের নিয়োগ, সেটাও নানানভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। পুলিশের যেইভাবে আমরা সাজানোর কথা বলছিলাম সেগুলো কিন্তু সাজানো হয়নি, অর্থাৎ পুলিশ যাতে দলীয় আনুগত্যে তাদেরকে নিয়োগ দেওয়া না হয়, দলীয় আনুগত্যে তাদের যাতে পোস্টিং এই বিষয়গুলোতে সংস্কারের দরকার আছে। আচ্ছা, আমি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসি এবং সংস্কারের কথাটি আপনি যেহেতু তুলেছেন, কোন কোন বিষয়গুলোতে আসলে এখন পর্যন্ত সংস্কার হয়নি সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনার কাছ থেকে জেনে নেব। দর্শক, আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় একটা বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনৈতিক দল ও তফসিল এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। এরই মধ্যে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক, তিনি আমার সাথে তো যুক্ত ছিলেনই এবং জানিয়ে রাখতে চাই আমাদের আরও একজন অতিথি রেজাউল করিম, গবেষক, রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, তিনি এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এবং রেজাউল করিম, আপনাদের দুজনকে আবারও স্বাগত জানিয়ে আমি শুরু করতে চাই আলোচনা এগিয়ে নিতে চাই। আমি রেজাউল করিম এই অংশে আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, কারণ আমরা প্রথমত কথা বলছিলাম রাজনৈতিক দলগুলো নিয়ে। দেশে একটা নির্বাচনী হাওয়া বইছে এবং নির্বাচনী পরিবেশ তৈরির চেষ্টা চলছে। ইসির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে এবারের যে নির্বাচনটা হবে সেটা অত্যন্ত সুন্দর একটা নির্বাচন হবে, যুগান্তকারী একটা নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে সকলের প্রত্যাশা একটা সুন্দর একটা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আপনার কাছে প্রশ্ন, নির্বাচনের যে পরিবেশ তৈরির কথা এখন পর্যন্ত, লেভেল প্লেইং ফিল্ড কিংবা নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, নির্বাচনের যে প্রস্তুতি, সেগুলো কি সম্পূর্ণ হয়েছে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
একটা বিষয় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা মিন করে, বাংলাদেশে আমরা আসলে গত 30 বছর 91 সাল থেকে শুরু করে আমরা আজকে 2025 যতগুলো নির্বাচন দেখেছি, আমরা যদি কম্পেয়ার করি বাকি নির্বাচনগুলো 91 নির্বাচন, 96, 2001, তারপরে 2008, এর পরবর্তীতে কোনো নির্বাচনই কখনো লেভেল প্লেইং ছিল না। আর এই মুহূর্তে লেভেল প্লেইং বলতে গেলে যে আমরা একটা কথা যে লেভেল মানে সমতা, সবার মধ্যে একটা সমান সুযোগ থাকতে হবে, সমান পার্টিসিপেশন, সমান সুযোগ, সমান ভাবে আপনার কন্ট্রিবিউশন, অবদান সবার একরকম থাকতে হবে। সেই জায়গাটা থেকে আমি মনে করি এই মুহূর্তে সেটা নেই। এবং যে ধরনের আমরা এই গত কয়েকদিনের মধ্যে কিছু ঘটনা দেখলাম, যে ম্যাডাম খালেদা জিয়া তার অসুস্থতা, তারপরে বিশেষ করে নির্বাচন কমিশনের কিছু ভূমিকা, যেমন আমরা আজকে পত্রিকায় পত্রপত্রিকায় দেখতে পেলাম যে তিনি আগামী হয়তো 10 তারিখে বা 12 তারিখে তিনি তফসিল ঘোষণা করবেন। যদিও এখানে তফসিল ঘোষণা নিয়মের ক্ষেত্রে আছে যে আপনার 60 দিনের কম বেশি হতে পারে, মানে ইট ক্যান বি 58 ডেজ অর 62 ডেজ, বাট 60 দিন একটা টাইম ফ্রেম দেওয়া আছে। তো উনি সেই অনুযায়ী এটাকে ঘোষণা করবেন। এখন আমরা এতদিন যে গত কয়েক মাসে যা দেখলাম, তাতে মনে হয় না যে সেই লেভেল প্লেইং অবস্থাটা আমাদের। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি কেমন? রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এই জায়গাটা আসলে যেমন আওয়ামী লীগ, তাদেরকে তো পুরোপুরিভাবে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। সো এখানে আওয়ামী লীগকে বাদ দেওয়া মানে বাংলাদেশের বিরাট একটা অংশ কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে ভোট দিতে হয়তো তারা যাবে না। যেমন কিছু ইউটিউব ভিডিওতে অনেক জায়গায় আমরা দেখতে পেলাম যে অনেকে বক্তব্য দিয়েছেন যে আমরা ভোট দিতে যাবো না, কাকে ভোট দেব। সো এই জায়গাটা ভোটারদের একটা মানে আপনার অনুপস্থিতি থাকবে, এটা আশা করা যায়। আর মানে বিগত সময়গুলোতে যেটা হয়েছে যে বিএনপি সাপোর্টাররা আসলে কাকে ভোট দিবে, তারাও সেটাই মনে করত। আওয়ামী লীগ আবার যেটা চেষ্টা করবে, তারা যেহেতু এখানে নিষিদ্ধ করা হয়েছে, সো তারা তাদের যে জোট দলগুলো আছে তাদেরকে তারা কিছুটা হলে প্রভাবিত করার চেষ্টা করবে। সেই দলগুলো এখানে এখন কতটা প্রভাবিত হয় এটা আসলে আমরা সামনে গত কয়েক মাসে কিছুটা দেখতে পেয়েছি, সামনে আরো বেশি দেখতে পাবো। তো এই মুহূর্তে মাঠে মূলত দেখা যাচ্ছে যে এনসিপি তারা বরং সুযোগটা যেভাবে পাচ্ছে সেটা অন্য দলগুলো পাচ্ছে না। বিএনপিকে আপনি এখন বলতে পারেন যে বিএনপি কিছু সুযোগ পাচ্ছে। বিএনপি সুযোগ পাচ্ছে কোন সেন্সে? তারা অনেক বড় একটা দল, তাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারা তাদের শক্তির সামর্থ্য দিয়ে অনেক কিছু আদায় করে নিচ্ছে। বাট বিএনপিকে কিন্তু সেই সুযোগ যে সরকার করে দিচ্ছে তা না। বিএনপি গত 18 বছর ধরে নানা রকমের নির্যাতনের মধ্যেও ছিল, এটা তাদের প্রাপ্তি। রাইট, এক্স্যাক্টলি। তো এত নির্যাতনে থাকার পরেও কিন্তু বিএনপি সুযোগ পায়নি। এখন যেটা পেয়েছে সেটা আসলে সুযোগ বলা যাবে না, এটা তারা নিজেরা এটাকে অধিকারটাকে ছিনিয়ে নিয়েছে বলতে গেলে। আর অন্যান্য দলগুলো যারা, বিশেষ করে এনসিপি বাদে বাকি সবাই কিন্তু মোটামুটি বঞ্চিত। হ্যাঁ, জামাত এখানে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে। ওকে, এখন জামাতও সুবিধা ভোগ করছে, এনসিপিও সুবিধা পাচ্ছে, বিএনপিও সুবিধা ছিনিয়ে নিচ্ছে, তাহলে বঞ্চিত কারা? গণফোরাম কি মনে করে? গণফোরাম কি বঞ্চিত? ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, কি মনে হয় আপনার? ধন্যবাদ। দেখেন, আমরা এই বিষয়টা আগে বলেছি, এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার উপস্থিত হয়েছে এবং জন আকাঙ্ক্ষা অনুযায়ী বিশেষ করে আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল তাদেরকে সমর্থন করেছিলাম। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা যারা এই জুলাই অভ্যুত্থানের সাথে যারা আমরা স্টেক হোল্ডার ছিলাম বা ক্রিয়াশীল রাজনৈতিক দল, তাদের সাথে সমান আচরণ এই সরকার করে নাই। বিশেষ করে যদি আমি বলি, আপনি দেখবেন যে সরকার বৈষম্য তৈরি করেছে দলগুলোর মধ্যে। আমরা প্রথম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ওনার সাথে দুবার দেখা করেছিলাম এবং প্রথম আমরা উনি যে 8 তারিখে দায়িত্ব নিলেন এবং সম্ভবত 29 তারিখ বা 30 তারিখ এরকম হতে পারে, দলগুলোকে ডাকছিলেন। গণফোরাম আলাদাভাবে ওনার সাথে দেখা করে এবং ডক্টর কামাল হোসেন ওনার সাথে ওই মাসেই দেখা করতে যে 20টি সংস্কার প্রস্তাব লিখিতভাবে একটি বই তৈরি করে আমরা ওনাকে দিয়েছিলাম। উনি আমাদেরকে বলেছিলেন যে ডক্টর কামাল হোসেনের কাছ থেকে এই ধরনের একটি সংস্কার করার যে প্রস্তাব, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দলিল। তো এরপরে কিন্তু সংস্কারের কথাগুলো নানাভাবে আসছে। যাই হোক, আপনি যদি খেয়াল করে দেখেন যে উনি কয়েকটি দলকে ডাকলেন এবং ডাকার পরে উনি কি বললেন যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলি 2টা বা 3টা দলকে উনি ডাকলেন। এই 3টা দলের মধ্যে যেটা আমার সম্মানিত সহ আলোচক বলেছেন এনসিপি, তখন রাজনৈতিক দলও কিন্তু না,
তাদেরকেও প্রধান রাজনৈতিক দল হিসাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হলো। এরপরে আপনি যদি দেখেন যে তারা একটি রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে, নিবন্ধনও পায়নি, তাদেরকে যেভাবে সারা দেশে পুলিশ প্রোটেকশন দিয়ে, আর্মি দিয়ে, তাদেরকে যেভাবে নির্বাচনী কাজ বলবো না, দলকে গোছানোর জন্য যেই ধরনের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, অর্থ ব্যয় করা হয়েছে, এই ক্ষেত্রে এই সরকার এটা বলি যে এটা তিনি নিরপেক্ষ জায়গায় কথা বলছেন আপনি ডাক্তার মিজানুর রহমান। আমি আপনার কাছ থেকে এই প্রসঙ্গে আবার ফিরে আসবো, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতিটা নিয়ে আসি। আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায় আরেকটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। এরপর স্বাগত আরেকবার, দেখছেন কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনৈতিক দল এবং তফসিল নিয়ে আমরা তফসিল নিয়ে আলোচনা করছি। আমার অতিথিরা আমার সাথে আছে। সময় খুব কম সময়ের মধ্যে আমি দুজনের কাছে দুটি প্রশ্নের উত্তর চাই। সেটি হলো, শুরুতেই যদি আমি রেজাউল করিম আপনার কাছে জানতে চাই, এরই মধ্যে কিছু কিছু দল, আপনি যেটা বলছিলেন যে কিছু কিছু দল সুবিধায় আছে, তারা সুবিধা পাচ্ছে, তারা এর মাঝখানে বলছে যে বেগম জিয়া যেহেতু সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, দেশে একটা রাজনৈতিক একটা অস্থিরতা রয়েছে, তফসিল আরো দেরিতে ঘোষণার পক্ষে তারা দাবি জানিয়েছেন বা মত দিচ্ছেন। আপনার কি মনে হয় তফসিল, এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? তারা তো নির্বাচন না করলেই খুশি, সিম্পল একটা বিষয়। কারণ হচ্ছে যে বিশেষ করে এনসিপি, তারা তো আপনার ক্ষমতার মসনদেই আছেন, তারা তো আসলে নির্বাচন করে ক্ষমতায় আসার প্রয়োজন নেই এই মুহূর্তে। আমি মনে করি এনসিপির কোনো কথাকে যদি আমলে নেয় নির্বাচন কমিশন, সেটা বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা বিপর্যয় হবে এবং অনেক বড় রকম বাজে পরিস্থিতি আমাদের ফেস করতে হবে। তাই আমি মনে করি খুব যত দ্রুত সম্ভব তফসিলটা ঘোষণা করা উচিত, এবং তফসিল ঘোষণা দিলে তখন রাজনৈতিক দলগুলো তখন একটা বাইন্ডিংসের মধ্যে চলে আসবে, তারা নির্বাচনী শৃঙ্খলার মধ্যে চলে আসবে। আপনি তখন নির্বাচনী আচরণবিধি এই বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তফসিল যতদিন পর্যন্ত ঘোষণা না হবে ততদিন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিন্তু অনেক বিধি নিষেধ তারা মানবে না, এবং তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করবে, দেশের মধ্যে তখন অনেকেই সুযোগ নেবে। সো এই জন্য দেশের সার্বিক শৃঙ্খলা, এবং যেহেতু যদি আমাদের নির্বাচন করতেই হয়, আমরা আসলে যদি করি, তাহলে তফসিল এখন করবে না কবে করবে? কারণ আর কয়েক মাস পরে রমজান মাস, তারপরে আপনি রমজান মাসে করলে না, রমজান মাসে না করলে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে তফসিল ডিসেম্বরেই হতে হবে। আপনি যদি এই ফেব্রুয়ারিতে নির্বাচনটা না করেন, তাহলে মার্চ এপ্রিল চলে যাবে ঈদ, তারপরে এর 1-2 মাস পরে কুরবানি। পক্ষ থেকে আসলে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত এরকম কোনো দাবি জানানো হয়নি যে বেগম জিয়া অসুস্থ, তফসিল দেরিতে ঘোষণা করা হোক, বাকি তাদের সেই অবস্থা তো নেই। বিএনপি এখন যে অবস্থা দিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম। আরো অনেক কিছু জানার ছিল, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরো বিস্তারিত কথা বলবো এইসব বিষয় নিয়ে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, এই যে এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, একেবারে ইয়াং, মানে নতুন ছেলে মেয়ে নিয়ে, নবীনদের নিয়ে, তরুণদের নিয়ে গঠিত একটা রাজনৈতিক দল, এবং তারা বেশ সুবিধার মধ্যে আছে, তারা দুয়ারে দুয়ারে যাচ্ছে, ভোট চাইছে, সকলের দোয়া চাইছে। এই তরুণ নেতৃত্বকে আপনারা কতটুকু চ্যালেঞ্জিং বলে মনে করছেন এবার ইলেকশনে? দেখেন, আমরা তরুণদের নিয়ে অনেক আশাবাদী থাকি, এবং আপনি যদি দেখেন যে আমাদের 52 ভাষা আন্দোলন, 69, তারপরে যদি দেখেন 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন, অভ্যুত্থান, এবং এবারও যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, তরুণরাই কিন্তু সামনে যেই করছে, এবং আমরা কিন্তু তরুণদের মধ্য থেকে একটা ভালো নেতৃত্ব গড়ে তুলতে চাই। কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা আশাহত হয়েছি, কারণ এই তরুণরা যেভাবে দুর্নীতিতে আচ্ছন্ন হয়েছে, এবং বিভিন্ন মন্ত্রণালয় উপদেষ্টাদের পাশে থেকে যেভাবে তারা নানানভাবে রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, তাদের বিরুদ্ধে তদন্তর নামে কিছুই হয়নি। আপনি যদি এরপরে আরেকটু যদি লক্ষ্য করেন যে তারা একটা রাজনৈতিক দল করলো, এবং এই রাজনৈতিক দলগুলো করার পরে তারা যেভাবে সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে সামনের দিকে যাচ্ছে, তারা সকালে একটা বলে, বিকেলে আর একটা বলে, একটা রাজনৈতিক দর্শন থাকতে হয়। এই দর্শনটা তাদের কি, এটা আমরা তাদের কাছ থেকে পাই নাই। ফলে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে একটা নতুন বাংলাদেশ তৈরি করার যে কল্পনা করেছিলাম, যে কমিটমেন্ট আমাদের ছিল, এই তরুণ নেতৃত্ব তাদের যে দূরদর্শিতার অভাব, এবং বর্তমান যে সরকার, সেই সরকার এই দল এবং তরুণদের বিপদগামী করেছে, এবং তাদেরকে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে। আপনি অভ্যুত্থানের পরে দেখবেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আর লেখাপড়ায় ফিরে যায় নাই, এবং তাদের যে কয়েকটা জেনারেশন যে গ্যাপ হলো, কয়েকটা সেমিস্টার, এই জায়গায় কিন্তু আমরা মেধাশূন্য হয়ে পড়লাম।
এবং তারা যে রাজনৈতিক দল করেছে আমরা কিন্তু তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম, কিন্তু তাদের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং অন্যদেরকে কটাক্ষ করা, সবশেষে যে কথাটা তারা দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে পড়েছে। আমরা 33 বছরের একটি রাজনৈতিক দল গণফোরাম, আমরা কিন্তু স্বচ্ছতা নিয়ে যেভাবে অর্থ দিয়ে আমরা দল পরিচালনা করি, আর তারা যে অফিস করেছে তাদের আয়ের উৎস কি এবং তারা কিভাবে দল পরিচালনা করছে, অবশ্যই এই বিষয়গুলো নিশ্চয়ই নির্বাচনের আগ পর্যন্ত এই প্রশ্নগুলো নিশ্চয়ই উঠবে এবং এই প্রশ্নগুলোর উত্তর যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হচ্ছে তারা নিশ্চয়ই দিতে বাধ্য থাকবেন, কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম এবং ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের দুজনকে। আর যারা এতক্ষণ আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যার সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ।